গল্প চেকমেট। লেখিকা সারিকা হোসেন। পর্ব নম্বর 14। ঘড়ির কাঁটা 11-র ঘরে গিয়ে জানান দিল তার সময়। নিস্তব্ধ সিয়ারা ফরেস্টে সেই ঢং ঢং ধ্বনি কেমন ভৌতিক আর গা ছমছমে ঠেকল। কুয়াশার ভারী আস্তরণ চারপাশে ধ্রুম জালের ন্যায় বিস্তার লাভ করেছে। হুতুম পেঁচা আর নাম না জানা ভয়ানক স্বরওয়ালা নিশাচর প্রাণীগুলো কেমন বেসুর আহত গলায় অবিরত ডেকে চলেছে। বৃহৎ পাখা ঝাপটিয়ে দূরে কোথাও পালাতে চাইছে তারা, কিন্তু কেন? কুয়াশার জাল একটু সময় ঘন হয়ে কুয়াশার জাল আর একটু যখন ঘন হয়ে এলো আলপাইন এলাকায়, ঠিক তখন সারফরাজের গাড়ি এসে থামলো বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে। মেয়েটি গাড়ি থেকে নামার অনুরোধ করতেই প্রশস্ত হেসে নেমে দাঁড়ালো সে। এরপর সারফরাজ চলে গেল পার্কিং স্পেসে। ফিরলো মিনিট পাঁচেক পর। মেয়েটি তখন আগের জায়গাতেই স্থির দাঁড়ানো। বিমুগ্ধ হয়ে সারফরাজের বিলাসবহুল বাড়িটা পরখ করছে সে। বাঁকা হেসে মেয়েটির সম্মুখে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর কিছু বুঝে উঠবার আগেই এক ঝটকায় তাকে কোলে তুলে নিজের বেডরুমের অভিমুখে চলতে লাগলো। মেয়েটি সারফরাজের গলা জড়িয়ে অদ্ভুত চোখ জোড়া পড়ার চেষ্টা করলো, কিন্তু ওই ভয়ানক চোখের ভাষা পড়া কি এতই সহজ? সারফরাজের মনের ভেতর আসলে কি চলছে তার কিছুটি ঠাউর করতে পারলো না মেয়েটি। কি তখন গড়াতেই নিজের অন্ধকার বেডরুমের নরম বিছানায় মেয়েটিকে ছুঁড়ে ফেললো সারফরাজ। অল্প কোকিয়ে উঠল মেয়েটি। সুইচবোর্ড হাতড়ে কক্ষ ফকফকে আলোয় পরিপূর্ণ করলো সারফরাজ। এরপর গায়ের শার্টের বাটন খুলতে খুলতে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, টেক অফ ইউর ক্লথস বেবি। সারফরাজের শীতল গলায় বলা কথায় মেয়েটি একটু নড়ে উঠল, কিন্তু গায়ের কাপড় খুলল না। এতে সারফরাজ মেয়েটির অগোচরে বাঁকা হাসলো। হঠাৎই শোয়া থেকে উঠে খপ করে সারফরাজের কলার চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চাইল মেয়েটি, কিন্তু কৌশলে এড়িয়ে গেল সারফরাজ। এরপর গায়ের শার্ট ছুঁড়ে মেঝেতে ফেলে পাশে থাকা ডিভানে আয়েশ করে বসলো। সারফরাজের মোহনীয় শরীর মেয়েটিকে কেমন উন্মাদ করে তুলল। নিজের ধ্যান ভুলে অভুক্ত কুকুরের ন্যায় এগিয়ে এলো সারফরাজের পানে। এরপর সারফরাজের শক্ত অ্যাবসে হাতের আঙুল বুলিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, লেট মি বি ক্রেজি। মেয়েটির কথায় সারফরাজের রক্তিম ঠোঁটের কোণে একটা রহস্যজনক হাসির রেখা খেলে গেল, কিন্তু মেয়েটি তা খেয়াল করলো না। সে যেন এই দুনিয়াতেই নেই। ধীরে ধীরে সারফরাজ তার খাবার ন্যায় হাত বাড়ালো মেয়েটির পানে। অজানা সুখে মেয়েটি চোখ বুঝে সারফরাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে রইল, কিন্তু যা ভেবে চোখ বুঝলো তা যেন মুহূর্তেই দাবার চালের ন্যায় উল্টে গেল। মেয়েটির পানে কোনো আকাঙ্ক্ষার হাত বাড়ায়নি সারফরাজ। যা বাড়িয়েছে তা কেবল নির্মমতা আর নিষ্ঠুরতা। মেয়েটির বাদামি কোঁকড়ানো চুলের মুঠি বেশ শক্ত করে চেপে ধরেছে সারফরাজ। মেয়েটি ব্যথায় গুঙিয়ে উঠে সারফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলো। চোখ জোড়া কেমন চকচকে দেখাচ্ছে। কোন শিকারীকে ঘায়েল করার পর একটা পশুর চোখের মনি যেমন নিষ্ঠুর হয়ে ওঠে, ঠিক তেমন। মেয়েটি কিছু বুঝে উঠবার আগেই ডিভানের পাশ থেকে একটা বন্দুক বের করে মেয়েটির কপাল বরাবর তাক করে কিটকিটিয়ে হেসে উঠল সারফরাজ। এরপর গম্ভীর গলায় শুধালো, হু সেন্ট ইউ ডিয়ার? মেয়েটি এমন ভয়ানক কাণ্ডে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার কাছে মনে হচ্ছে স্বেচ্ছায় সে সিংহের খাঁচার সামনে এসে খাঁচার দুয়ার উন্মুক্ত করেছে। ভীত চোখে মুখে দ্রুত মাথা নাড়িয়ে মেয়েটি ভাঙা কম্পিত গলায় বলল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। মেয়েটির বেকাবু অবস্থায় সারফরাজের একচোট হাসি পেল, বেজায় বিশ্রী এবং ভয়ঙ্কর সেই হাসির শব্দ। এমন সুদর্শন পুরুষের এমন ভয়ানক বিশ্রী হাসি যে কারোর জন্য অবাক্কর। মেয়েটির গাল থেকে গলদেশ পর্যন্ত রিভলভারের নল স্লাইড করতে করতে হঠাৎ মেয়েটির বক্ষদেশে হাত ঢুকিয়ে দিল সারফরাজ। এহেন কাণ্ডে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু তাচ্ছিল্য হাসল সারফরাজ। বুকের ভেতর থেকে একটা ধারালো ব্লেড বের করে এনে দম ফাটানো হাসল সারফরাজ। এরপর গর্জে ওঠা গলায় শোধালো, আর ইউ গোয়িং টু কিল মি উইথ দিস স্মল ওপেন? লুকিয়ে থাকা ব্লেড সারফরাজের হাতে দেখে গলা শুকিয়ে গেল মেয়েটির। তবুও নিজেকে সামলে উত্তর করলো, ইটস নট ফর কিলিং ইউ ডার্লিং, জাস্ট ফর মাই সেফটি।
মেয়েটির কথায় আরেক চোট হাসলো সারফরাজ। এরপর চুলের মুঠি ধরে মেয়েটিকে দাঁড় করিয়ে জামার নিচে হাত ঢুকিয়ে উরুর কাছ থেকে বের করে আনলো একটা ব্র্যান্ড নিউ রিভলভার। রিভলভারটা হাতে নিয়ে ঠোঁট উল্টে ভ্রু উঁচিয়ে সারফরাজ বলল, ওয়াও, নাইস গান। মেয়েটি এবার নিজেকে বাঁচানোর জন্য কোনো সাফাই গাইল না, নিজের সেফটির জন্য মুহূর্তে এক ঘুষি মেরে দিল সারফরাজের চোখে। ঘুষির তোড়ে কিছুটা সটকে দাঁড়ালো সারফরাজ। মুহূর্তেই নিজের কোমর থেকে একটা ধারালো চাকু বের করে সারফরাজের দিকে তেড়ে গেল সে। এবার যেন নিজের চূড়ান্ত নির্দয়তা দেখালো সারফরাজ। কৌশলে কবজা করে মেয়েটির হাত থেকে চেপে ধরে কপাল বরাবর শুট করে দিল। নিমিষেই পিছন থেকে চিৎ হয়ে পড়ে গেল মেয়েটি। রক্তের ধারায় সারফরাজের কক্ষ সফেদ কার্পেট রঙিন হলো। মেয়েটির নিথর দেহের পানে তাকিয়ে ঠোঁট কামড়ে নাক ফুলিয়ে সারফরাজ বলে উঠল, সি হাউ আই ফাকড ইউ বিচ। কথাটি বলে সেই লাশ ডিঙিয়ে পুনরায় ডিভানে গিয়ে বসলো সারফরাজ। এরপর একটা সিগারেট ধরিয়ে চোখ বুঝে হেলান দিল। কিছুক্ষণ পর অ্যাঞ্জেলোকে নিয়ে সেখানে উপস্থিত হলো অভিরূপ। মেয়েটির নিষ্প্রাণ দেহ আর সারফরাজের কিছুই হয়নি এমন ভঙ্গিতে অভিরূপ ব্যস্ত গলায় শুধালো, ডেকে এনে মেরে দিলি? সিগারেটে লম্বা টান দিয়ে সারফরাজ ঠান্ডা গলায় বলল, নয়তো এখানে আমার লাশ থাকতো। অভিরূপ যেন নির্বাক হয়ে গেল এমন কথায়। একটা অচেনা মেয়ে সারফরাজকে কেন মারতে চাইবে? এদিকে অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে সমানে ডেকে চলেছে। হয়তো মেয়েটির নিথর দেহ তার ভালো লাগছে না। সবকিছু উপেক্ষা করে সারফরাজ শুধালো, ব্লাইন্ড ডেটের ব্যবস্থা কার মাধ্যমে করেছিলি? অভিরূপ চট করে উত্তর দিল, ড্যাভিনের মাধ্যমে। তাচ্ছিল্য হেসে সারফরাজ বলল, কাল ওকে বাড়িতে ডাক, অজগরের কাবাব খাওয়াবো। অজগরের কাবাব কথাটি শুনে পেট গুলিয়ে বমি পেল অভিরূপের। তবুও মুখ চেপে ধরে শুধালো, ঘটনা খুলে বল। মেয়েটির হাতে যে স্পাইডার ট্যাটু দেখছিস ওটা ওই ডেভিল কিং এর গ্যাং এর। এই ট্যাটুর মানে জানিস? অভিরূপ নিঃশব্দে মাথা নাড়ালো। সারফরাজ সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, ধীরে ধীরে শিকারীকে ফাঁদে ফেলে তার জীবন নিয়ে নেওয়া। একটা গ্যাংয়ের ট্যাটুর সাথে আরেকটা গ্যাংয়ের ট্যাটুর কোনো মিল পাবি না তুই। এই ট্যাটু আমার এরিয়ার কারণে। মেয়েটি এখানকার নয়, সে লস অ্যাঞ্জেলেসের। তুই কিভাবে জানলি? বিস্ফোরিত চোখে জানতে চাইল অভিরূপ। কথার টোন আর হাতের ট্যাটু দেখে এই ট্যাটু লস অ্যাঞ্জেলেস ঘুরতে গিয়ে দেখেছি আমি। ওকে কেউ পাঠিয়েছে আমাকে শেষ করার জন্য। এমনকি সে আমার প্যালেসের চারপাশে চক্কর কেটে সুযোগ খুঁজেছে, যদি কোনোভাবে আমাকে এখানেই শেষ করা যায় সেই আশায়। কিন্তু বিষাক্ত মাম্বা তাকে বিফল করেছে। অভিরূপ ভয়ার্ত কণ্ঠে বলল, তাহলে কি হবে এবার? বাঁকা হেসে সারফরাজ উত্তর করল, আমাকে মারা এত সহজ নয় বন্ধু। মরার আগে ঘাতককে মেরে তবেই আমি মরব, কারণ হেরে যাওয়া আমার একদম পছন্দ নয়। আজ 19 তারিখ সকাল থেকে ব্যস্ত সময় কাটলো রূপকথার। ঢাকায় গিয়ে ভর্তি কিভাবে হবে, কোথায় কোন ড্রেস পরে ঘুরবে, কি কি কাগজপত্র নেবে, কোন কোন স্যান্ডেল সাথে নেবে, এসব পরিকল্পনা করতে করতে এই দিনের অর্ধেক বেলা গড়িয়ে গেল। এদিকে রূপকথার ফুবু শিউলি আর নেলি সমানে ফোন করে যাচ্ছে রূপকথা কখন ট্রেনে উঠবে। সুফিয়ান চৌধুরীও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। মেয়ে চলে যাবে বলে কথা। রেখা একে একে সব কিছু গুছিয়ে দিল রূপকথাকে। কুলসুমও আজ অনেক ব্যস্ত। নিজের ব্যাগখানা গোছানো শেষ হতেই আরেকবার তা ভালো করে পরখ করলো রূপকথা। এরপর রিডিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট বক্স বের করে হাতে ধরলো। তপ্ত শ্বাস ফেলে সেটা খুলতেই একটা শার্টের বোতাম বেরিয়ে এলো। বোতামের ওপর আঙ্গুলি স্পর্শ করে রূপকথা বলল, এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সারফরাজ। এই বোতামে এখনো তোমার গন্ধ পাই আমি। কি নিষ্ঠুর ছিল সেই দিনটা, তাই না? কথাটি বলে ব্যথিত মনে নিজের হ্যান্ডব্যাগের ভেতর সযত্নে বক্সটা রেখে চেন আটকে টেবিলে রেখে দিল রূপকথা। এরপর সারফরাজের ফ্যামিলি ফটো আর সারফরাজের পুরনো কাপড়গুলো ব্যাগে তুলে চেন আটকে দিল। হঠাৎ শু র্যাকের ভেতর থাকা একজোড়া জুতোর কথা মনে পড়লো রূপকথার। তার 16তম জন্মদিনে সুফিয়ান তাকে গিফট করেছিল বেশ দামি জুতা। জুতো জোড়া বিদেশি কোম্পানির। রূপকথার যতদূর মনে পড়ে আগামী কয়েক বছর সুফিয়ান কোনো বাইরের দেশে ঘুরতে যায়নি। গুগল ঘেটেও রূপকথা দেখেছে বাংলাদেশে এই জুতো পাওয়া যায় না।
খুবই সুন্দর র্যাপিং এ মোড়ানো ছিল জুতোর বাক্সখানা। দেখেই মনে হচ্ছিল খুব যত্ন সহকারে আনা হয়েছে জুতো জোড়া। এমন নিখুঁত বক্সিং করে কখনোই জুতো গুলো অন্য দেশ থেকে এদেশে আনা পসিবল নয়। বক্সের উপরে লেখা ছিল ডিয়ার রূপকথা। লেখাটা সুফিয়ান চৌধুরীর না। রূপকথা তখন সেসব মাথায় না আনলেও পরে এটা নিয়ে অনেক ভেবেছে। বেশ কয়েকবার সুফিয়ান চৌধুরীকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছে, কিন্তু উনি এলোমেলো উত্তর দিয়েছেন। রূপকথা বেশ রূপকথার মনে হয়েছে উনি কিছু লুকাচ্ছেন, কিন্তু কি? মনে মনে এসব ভেবে সেই জুতো জোড়া বের করে আনলো রূপকথা। এরপর খুব যত্নে পায়ে তুললো তা। আগে লুজ হলেও এবার ঠিকঠাক খাটলো। সুন্দর এক জোড়া স্নিকার্স। রূপকথা ভাবলো এই জুতো জোড়া পরে সে কলেজে যাবে, তাই খুব যত্নে সেগুলো ব্যাগে ভরলো। এরপর অপেক্ষা করতে লাগলো যাত্রার। 7টার দিকে রূপকথাকে নিয়ে সুফিয়ান আর রেখা ছুটলো চিটাগং স্টেশনের অভিমুখে। যাবার বেলায় কুলসুম রূপকথাকে জড়িয়ে ধরে কাঁদলো। এই প্রথম কুলসুমের জন্য মায়া হলো বেশ রূপকথার। নিজের কিছু জুতো আর ড্রেসের মালিক করে খুশি করলো কুলসুমকে। এরপর ঘর ছেড়ে বেরিয়ে এলো। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো তারা। রেখা ফ্যাস ফ্যাস করে কাঁদলেন। তাতে বিরক্ত হয়ে সুফিয়ান চৌধুরী স্ত্রীকে মৃদু ধমকে বললেন, আহ, কি হচ্ছে কি এসব? মেয়ে কি মহাকাশে যাচ্ছে? দুদিন পর তো আমরাও যাচ্ছি। এত কান্নাকাটির কি আছে? ব্যাককল মহিলা মানুষ। স্বামীর ধমকে আঁচলে চোখ মুছে কান্না বন্ধ করলেন রেখা। সুফিয়ান নিজের বোনকে ফোন করে রূপকথার যাত্রা সম্পর্কে জানালেন। মেয়ের যাতে এই 2 মাস কোনো প্রকার কষ্ট না হয় তার জন্য হুমকিও দিলেন। এরপর ব্যাগপত্র নিয়ে রূপকথার কেবিনে তুলে দিলেন। আরো কিছু আলাপচারিতার মাঝে ট্রেন ছাড়ার সময় এলো। রেখাকে নিয়ে সুফিয়ান ট্রেন থেকে নামার প্রস্তুতি নিলেন। যাওয়ার আগে মেয়েকে আরো কয়েক দফা সতর্কবাণী ছুড়ে সবকিছু বুঝিয়ে নেমে গেলেন। সুফিয়ান আর রেখা প্রস্থান নিতেই রূপকথা মন ভার হলো। খুব করে কান্নাও পেল, কিন্তু নিজেকে শক্ত রাখলো। হুইসেল বাজিয়ে ট্রেন ধীর গতিতে নড়ে চড়ে উঠল। চাকাগুলো একটু সচল হতেই হুড়মুড়িয়ে কে যেন লাফিয়ে উঠে গেল ট্রেনের ভেতর। এরপর কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সিটে বসে দম ছাড়লো। আকস্মিক আগন্তুকের আগমনে কপাল কুঁচকে রূপকথা ধমকে বলে উঠল, এই এই, কে আপনি? আমার কেবিনে কি করছেন? রূপকথার মিহির স্বর লোকটির কানে গেল না। রূপকথা আর এক দফা চেঁচিয়ে উঠতেই নিজের টিকিট রূপকথার সামনে মেলে ধরে ছেলেটি ভারী গলায় বলল, এটা আমার কেবিন, ইউ শুড গেট আউট ফ্রম হেয়ার। ছেলেটির হাত থেকে ছো মেরে টিকিট নিয়ে রূপকথার নজর বোলালো। এরপর নিজের টিকিটও বের করলো। একই কেবিনের নাম্বার। রূপকথার জানা মতে সুফিয়ান কখনো মেয়ের জন্য অন্য লোকের কামরার টিকিট কাটবে না। মুহূর্তেই এক হাউকাউ লেগে গেল কেবিন জুড়ে। দুজনেই তর্জনে গর্জনে এগিয়ে এলো অ্যাটেন্ডেন্স। দুজনেই তার হাতে টিকিট গুজে বলে উঠল, এক্সপ্লেইন ইট। এবার যেন ভ্যাবাচাকা খেলো মানুষটি। বোকার মতো হেসে বলল, আপনাদের থেকে কেউ একজন ব্ল্যাকে টিকিট কেটেছেন, তাই এমন কিছুই হয়েছে। কিচ্ছু করার নেই, কোঅপারেট করুন। লোকটি থেকে টিকিট কেড়ে নিয়ে রূপকথা বলে উঠল, কোঅপারেট মাই ফুট। ছেলেটির কানে হেডফোন গুজে শটান হয়ে বালিশে শুয়ে পড়ল। অগত্যা উপায় না পেয়ে রূপকথা বসে বসে গজগজ করতে লাগলো। পুরো অ্যাডভেঞ্চারটাই খেটে দিল ফাজিল লোকটা। ছেলেটি কান থেকে হেডফোন খুলে বলে উঠল, আর একটা কথা বললে জানালা দিয়ে ছুঁড়ে ফেলবো, 1.5 ইঞ্চি মেয়ে মানুষ কোথাকার। রূপকথা চড়াও হয়ে বলে উঠল, খাম্বা একটা। আর কোনো কথা হলো না দুজনের। ট্রেনের দোলায় কখন ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা তার খেয়াল রইল না। স্বপ্নে কেউ কানের কাছে ফিসফিস করে ডেকে উঠল, প্রিয় রূপকথা। এই শোনো না, শালো এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।